এনজাইম নিয়ে কিছু কথা বলবো। এনজাইম মানে উৎসেচক। উৎসেচক হলো একটি বায়োক্যাটালিস্ট। উৎসেচক হলো একটি বায়োক্যাটালিস্ট। মূলত উৎসেচকের কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। উৎসেচক হচ্ছে বায়োক্যাটালিস্ট, ফার্স্ট জানতে পারলাম। সেকেন্ড হচ্ছে উৎসেচক হচ্ছে মেসেঞ্জার অফ লাইফ, আমাদের জীবনের মেসেঞ্জার। থার্ড পয়েন্টে আমরা কি জানবো? এনজাইম দুটো শব্দের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে এন মানে হচ্ছে ইন, এনজাইমের মধ্যে আছে এন মানে ইন। জাইম অর্থাৎ ইস্ট, অর্থাৎ এর পুরো নাম হলো ইনসাইড দ্য ইস্ট। ইস্টের মধ্যে আবিষ্কৃত এই উৎসেচক। 1878 সালে, নেক্সট পয়েন্টে আমরা দেখে নেব, 1878 সালে উইলি কুন উৎসেচক প্রথম নামকরণ করেন। 1897 সালে এডওয়ার্ড বুকনার প্রথম কোহল সন্ধানের সময় ইস্টের দেহ থেকে জাইমেজ নামক উৎসেচক পৃথক করেন। তাহলে কি শিখলাম? 1878 সালে উইলি কুন নামকরণ করেছিলেন। 1897 সালে এডওয়ার্ড বুকনার কোহল সন্ধানের সময় ইস্টের দেহ থেকে জাইমেজ উৎসেচক পৃথক করতে পেরেছিলেন। 1926 সালে এসে জেমস বি সামনার ইউরিয়েজ উৎসেচক পৃথক করতে পেরেছিলেন এবং তাকে কেলাসিত করতে পেরেছিলেন। এবং কেলাসিত করার পরে তিনি এনজাইম যে প্রোটিনধর্মী, সেই প্রোটিনধর্মী বস্তু বলে অভিহিত করেছিলেন। এরপরে কি শিখব? এনজাইম তাহলে প্রোটিনধর্মী জানতে পারলাম। এনজাইমের নেচার হচ্ছে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন মানে তার বিভিন্ন স্ট্রাকচার আছে, 1 ডিগ্রি স্ট্রাকচার, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি স্ট্রাকচার আছে। প্রোটিন শুরুতেই কিন্তু এনজাইম ফর্মেশন করে না, সে আস্তে আস্তে ফোল্ডিং হতে থাকে এবং যখন সে 3 ডিগ্রি স্ট্রাকচারে আসে, অর্থাৎ ফাংশনাল স্টেজে আসে, তখন সে অ্যাক্টিভ সাইট তৈরি করে। অর্থাৎ সেই প্রোটিনের কিছু অ্যাক্টিভ সাইট থাকে, যে অ্যাক্টিভ সাইট 3 ডিগ্রি প্রোটিনের স্ট্রাকচারে তৈরি হয়। এবং এই যে ফোল্ডিং হতে হতে 3 ডিগ্রি স্ট্রাকচার তৈরি হয়, ফোল্ডিং যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা নষ্ট হয়, তাহলে তার অ্যাক্টিভ সাইট নষ্ট হয়ে যায়। আর এই অ্যাক্টিভ সাইট নষ্ট হয়ে গেলে এনজাইম যে সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে, তাহলে সেই সাবস্ট্রেটের সঙ্গে আর বাইন্ড করতে পারবে না। তাহলে এখান থেকে আরেকটা জানলাম, এনজাইম সর্বদা সাবস্ট্রেটের উপরে কাজ করে। এই লাইনটা, এনজাইম সর্বদা সাবস্ট্রেটের উপরে কাজ করে। আচ্ছা, যেমন হচ্ছে মনে করো যে আমরা সিদ্ধ শ্বেতসার জাতীয় খাবার যখন খাই, সেটা টায়ালিন বলে এনজাইম সিদ্ধ শ্বেতসারকে ভেঙে মল্টোজে পরিণত করে। এখানে সিদ্ধ শ্বেতসার হলো সাবস্ট্রেট আর টায়ালিন হলো এনজাইম। তাহলে এনজাইম যার উপরে কাজ করবে তাকে আমরা সাবস্ট্রেট বলব। এনজাইম যে প্রোটিনধর্মী, সেই প্রোটিনটা কেমন স্ট্রাকচারের হয়? গ্লোবিউলার স্ট্রাকচারের হয়, গ্লোবিউলার প্রোটিন হয়, এবং তারা মূলত ওয়াটার সলিউবল হয়। আর ওয়াটার সলিউবল হওয়ার অর্থ হচ্ছে তারা অ্যাকুয়াস মিডিয়ামে ফাংশন করতে পারে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস শিখব যে অল এনজাইমস আর মেড আপ অফ প্রোটিন। প্রত্যেকটা এনজাইম প্রোটিনধর্মী, কিন্তু ব্যতিক্রমটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। ব্যতিক্রম হচ্ছে সাম আরএনএ, কিছু আরএনএ আছে যেটা অনুঘটক হিসাবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, যেমন রাইবোজাইম। তাহলে রাইবোজাইম হচ্ছে একটি আরএনএ যেটা আরএনএর মধ্যে 23S আরএনএর মধ্যে পাওয়া যায়, সেটি ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, কিন্তু সেটি নর্মালি প্রোটিনধর্মী নয়। এছাড়া আছে রাইবোনিউক্লিয়েজ, আরেকটি নাম আমরা জেনে নেব। আচ্ছা, এবার কিছু শর্ট কোশ্চেন জানি। সবচেয়ে ছোট এনজাইমের নাম কি? সবচেয়ে ছোট এনজাইমের নাম পারঅক্সিডেজ।
আর প্রকৃতিতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় যে এনজাইম, তার নাম রুবিস্কো। এই রুবিস্কো আমরা ফটোসিনথেসিসের সময় পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম CO2-র সঙ্গে RUBP ফিক্স করতে হেল্প করেছিল এবং তৈরি করেছিল PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতে হেল্প করেছিল। তা যেহেতু সালোক সংশ্লেষ প্রচুর উদ্ভিদের মধ্যে রয়েছে, তাহলে রুবিস্কো প্রকৃতিতে সর্বাধিক পরিমাণে পাওয়া এনজাইম, একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আরেকটি আবারও বললাম যে এনজাইম সর্বদা সাবস্ট্রেটের ওপরে ক্রিয়া করে। এখন সাবস্ট্রেটের উপরে কী করে কাজ করে সেটা আমরা এসব নিচে দেখে নিই। এনজাইমের কার্যপদ্ধতি। তাহলে এখানে ই মিনস এনজাইম, এস মানে হচ্ছে সাবস্ট্রেট ধরেছি আমরা। ই আর এস যখন যুক্ত হবে এবং তারা প্রাথমিকভাবে তৈরি করবে ইএস কমপ্লেক্স, এবং এই ইএস কমপ্লেক্স অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স তৈরি হবে, এদের মধ্যে একটি লুজ কেমিক্যাল বন্ডিং তৈরি হয় এবং এরা আবার খুলে যেতে পারে, অর্থাৎ এই বিক্রিয়া রিভার্সেবল হতে পারে, অর্থাৎ ইএস কমপ্লেক্স থেকে আবার এনজাইম সাবস্ট্রেট আলাদা হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন সেটি টাইট বন্ডিং করে ফেলে বা বাইন্ডিং করে, ওদের মধ্যে কেমিক্যাল বাইন্ডিং হয়, তখন কিন্তু তারা প্রোডাক্ট তৈরি করতে শুরু করে এবং এনজাইম ঠিক থাকে এবং সাবস্ট্রেট ভেঙে প্রোডাক্ট তৈরি হয়। তখন কিন্তু সেটি আর রিভার্সেবল না হয়ে ইরিভার্সেবল হয়ে যায়, অর্থাৎ একমুখী বিক্রিয়া দেখায়। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার নেক্সট আমরা ছবির সাহায্যে দেখে নেব এনজাইম কীভাবে কাজ করে। এনজাইম সাবস্ট্রেটের ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জ করে দেয়। সাবস্ট্রেটের কী করে দেয়? ফিজিক্যাল চেঞ্জ করে দিতে পারে, কেমিক্যাল চেঞ্জ করে দেয়। আর এটি কাজ করে কেমন করে? অনেকটা লক অ্যান্ড কি থিওরি অনুসারে কাজ করে। এগুলো নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করব যে কিভাবে লক অ্যান্ড কি থিওরি হয়, ইনডিউস ফিট থিওরি কিভাবে কাজ করে। এখানে আমরা তালা চাবির মতো কাজ করে। এখন কে তালা কে চাবি, কোনটা ছোট কোনটা বড়, সেগুলো আমরা জানব। এবং এখানে আমরা দেখব যে তালাটা এনজাইম, চাবিটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে এখানে একটা তালা চাবির মতো এঁকেছি। দেখো একটা এনজাইম, এটা প্রোটিন ধর্মী, তার একটি অ্যাক্টিভ সাইট আছে, খাঁচ যেটা খাঁচ, এটাই ওর অ্যাক্টিভ সাইট। এটা একটি কেমিক্যাল, এটা এবং অ্যাক্টিভ সাইট, এটা আমরা মনে রাখবো 3D স্ট্রাকচার। অ্যাক্টিভ সাইটটা 3D স্ট্রাকচার, বাকি অংশে কিন্তু 3D স্ট্রাকচার নয়। আরেকটা আছে সাবস্ট্রেটের এই সাইটটা, এটাও 3D স্ট্রাকচার। এই সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইট এবং এনজাইমের অ্যাক্টিভ সাইট। সাবস্ট্রেট হচ্ছে কি এবং স্মল সাইজের, আর লক বা তালা হচ্ছে বিগ সাইজের, অর্থাৎ এটি এনজাইম। এরা পরস্পর যুক্ত হবে, প্রাথমিকভাবে যুক্ত হবে, সেখানে ওদের মধ্যে লুজ বন্ডিং তৈরি হবে। লুজ বন্ড যখন শুরুতে তৈরি হয়, তো সেই অবস্থা থেকে এনজাইম কি হয়, আলাদা হয়ে যেতে পারে, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করার পরেও এনজাইম সাবস্ট্রেট আবার আলাদা হয়ে যেতে পারে। কিন্তু তার পরবর্তীতে যখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স টাইট বন্ড করে ফেলে, টাইটলি বন্ডিং হয়, কিসের মাধ্যমে টাইট বন্ড করে? বাই ভ্যান ডার ওয়ালস ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এগুলো আমরা জানি টাইট বন্ডিংয়ের ক্ষেত্রে তৈরি হয়। এগুলো টাইট বন্ডিং হলো, যখনই টাইট বন্ডিং হয় তখন একমুখী বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখছি এনজাইম থেকে ওই যে সাবস্ট্রেট ঢুকেছিল তার কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, তার ফিজিক্যাল চেঞ্জ হয়ে যায়। এখানে একটা দেখো সাবস্ট্রেটের আগের থেকে এখন কি চেঞ্জ হয়েছে? ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। দেখো সাবস্ট্রেটটা তার চাবি ছিল, এখন চাবিটা ছোট ছোট ভাগে ভেঙে গিয়েছে। তাহলে তার কি চেঞ্জ হয়ে গেল? তার চেঞ্জ হলো, শেপ চেঞ্জ হলো। আরেকটা দেখো তার যে কেমিক্যাল বন্ডিং সেগুলোও চেঞ্জ হয়েছে। কেমিক্যাল বন্ডিং চেঞ্জ হওয়াকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলি, আর তার শেপ চেঞ্জ হওয়াকে আমরা মনে রাখবো ফিজিক্যাল চেঞ্জ হয়। অর্থাৎ শুরুতেই যে বলেছিলাম যে এনজাইম সাবস্ট্রেটের কি করে দেবে? কেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জ করে দেবে, কিন্তু এনজাইম নিজে কিন্তু ঠিকঠাক রয়েছে। অর্থাৎ এনজাইম হচ্ছে একটি বায়ো ক্যাটালিস্টের মতো কাজ করেছে, অনুঘটকের মতো কাজ করেছে। এবং আমরা দেখব যে এনজাইম একটি সাধারণ বিক্রিয়ায় উপস্থিত যদি থাকে, সেই এনজাইমের বিক্রিয়া, এনজাইম সাবস্ট্রেটের বিক্রিয়া 10 মিলিয়ন টাইম ফাস্ট করে দিতে পারে। এসব আমরা কিছু নোট করি যে
এনজাইমের তাহলে আমরা কি শিখলাম? এনজাইমের অ্যাক্টিভ সাইট, এনজাইমের, তোমরা খাতায় নোট করে নেবে, এনজাইমের অ্যাক্টিভ সাইট সবসময় মনে রাখবো 3D শেপের হবে। আর সেকেন্ড কি বললাম? এনজাইমের উপস্থিতিতে কত হচ্ছে বিক্রিয়া, রিয়াকশান কি হচ্ছে? রিয়াকশান 10 মিলিয়ন টাইম কি হয়ে যাচ্ছে? ফাস্ট হয়ে যাচ্ছে, দ্রুত হচ্ছে। কার সঙ্গে? যে যখন এনজাইম বিক্রিয়াতে থাকলে 10 মিলিয়ন টাইম ফাস্ট হচ্ছে, না থাকলে 10 মিলিয়ন টাইম ধীরে হবে। আমরা একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল আমি নিচ্ছি। মনে করো আমাদের CO2 রক্তে গিয়ে জলের সঙ্গে বিক্রিয়া করে এবং এখানে তৈরি করে H2CO3। এটা আমরা জানি একটি এনজাইম ইউজ হয়, কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ। এখন কার্বনিক অ্যানহাইড্রেজ থাকলে কি হবে, অ্যাবসেন্সে কি হবে? কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে কি হবে? আচ্ছা, ইন অ্যাবসেন্স এনজাইম, যদি এনজাইম না থাকে তাহলে কি হবে? যে 200 মোল কি তৈরি হবে? H2CO3 কতক্ষণে হবে? পার আওয়ার, 1 ঘন্টায় হবে। 1 ঘন্টায় 200 মোল হচ্ছে H2CO3 তৈরি হবে। কিন্তু যদি প্রেজেন্স থাকে, ইন প্রেজেন্স অফ এনজাইমের উপস্থিতিতে কি হবে? এনজাইমের উপস্থিতিতে, অর্থাৎ কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে যে 1 2 3 4 5 একক 6 লক্ষ মোল তৈরি হবে। কি হবে? H2CO3 পার সেকেন্ডে তৈরি হবে। তার মানে কত ফাস্ট হয়ে যাচ্ছে? এটা আমরা মনে রাখবো 10 মিলিয়ন টাইম ফাস্ট হচ্ছে। আচ্ছা, এবারে কীভাবে রাসায়নিক বিক্রিয়াটা সে করছে, যে কেমিক্যাল রিয়াকশানটা সে কীভাবে করবে? আচ্ছা, এখানে আমরা মনে করব যে রাসায়নিক বিক্রিয়া ফাস্ট করবে যদি সেখানে অ্যাক্টিভেশন এনার্জি কম করে দিতে পারে। অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জিটা কি? একটা নতুন টার্ম শিখছি, অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া, এনজাইম দ্বারা বিক্রিয়া শুরুতে যে ধাক্কাটা দিতে হবে বা শুরুতে যে এনার্জিটা দিতে হবে তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। শুরুতে যে ফোর্সটা দিতে হবে, ফোর্স দিতে হবে, তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখন এনজাইম সাবস্ট্রেট রিয়াকশন, অর্থাৎ একটা গাড়ি মনে করো স্টার্ট দিতে গেলে তাকে একটা ধাক্কা দিতে হবে, ফোর্স দিতে হবে। এই শুরুতেই যে ফোর্স দিতে হয় তার নাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এটা জানতে গিয়ে আমরা একটা গ্রাফের সঙ্গে পরিচিত হব, যে একটা গ্রাফ কিভাবে কাজ করছে। এখানে একটা আমি গ্রাফ আঁকছি। আচ্ছা, একদিকে আমরা করব হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এইদিকে আমরা দেব সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই রিয়াকশান প্রোগ্রেস কীভাবে হচ্ছে।
রিয়াকশন প্রোগ্রেস। আচ্ছা, এখানে আমরা একটা দেখো, এখানে যদি যদি অ্যাক্টিভেশন এনার্জি যদি না থাকে, অর্থাৎ এনজাইম যদি না থাকে, তাহলে এই একটা সাবস্ট্রেটকে দেখো, একটা সাবস্ট্রেটকে এখান থেকে যাত্রা জার্নি শুরু করে অনেকটা পাহাড় চড়ে তাকে নিচের দিকে আসতে হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য। তাহলে আমি এখানে এই যে উঁচুটা আমরা দেখতে পাচ্ছি, যে উচ্চতায় তাকে উঠতে হচ্ছে, এই জায়গা ওঠাকে আমরা বলছি ট্রানজিশন স্টেজ। এই জায়গাটার নাম হচ্ছে ট্রানজিশন স্টেজ। ট্রানজিশন স্টেজ। আচ্ছা, তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সাবস্ট্রেট কি হচ্ছে, যদি এনজাইম না থাকে তখন তাকে কি হচ্ছে, এনজাইম না থাকার কারণে তখন তাকে অনেকটা অ্যাক্টিভেশন এনার্জি লাগছে শুরু করতে। কিন্তু যদি আমরা এই গ্রাফটা দেখি, যে এটা এনার্জি যদি এনজাইম যদি থাকে তাহলে দেখা যাচ্ছে অনেক কম অ্যাক্টিভেশন এনার্জি লাগছে। তাহলে এইটা দেখো, এখান থেকে এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি in presence of enzyme, in presence of enzyme। তাহলে এইটা হচ্ছে কম লাগলো অ্যাক্টিভেশন এনার্জি, কম পাহাড় চড়তে হলো মনে করো গ্রাফে, যে যদি এনজাইম প্রেজেন্ট থাকে। আর এনজাইম না থাকলে তার কতটা জায়গা উঠতে হচ্ছিল, উঠে এখান থেকে এতটা উঠতে হচ্ছিল, এতটা উচ্চতা। তাহলে এটা আমরা দেখব হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি কতটা লাগছে। অ্যাক্টিভেশন এনার্জি in absence of এনজাইম, যদি এনজাইম না থাকে তাহলে তার অনেকটা উপরে উঠতে হচ্ছে। এবং এখানে আমরা দেখব এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে, এখানে আমরা দেখব এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে। আচ্ছা, আর ট্রানজিশনাল স্টেজ যেটা, সেটা সবসময় রাখবো আনস্টেবল ফর্মে থাকে, আনস্টেবল। আর এটা হচ্ছে প্রোডাক্ট। এখান থেকে কটা শর্ট কোশ্চেন আমাদের পড়তে হবে। আচ্ছা, যদি ট্রানজিশন স্টেজে পৌঁছানোর আগে পর্যন্ত উভমুখী হয়, কিন্তু একবার প্রোডাক্ট শুরু হলে কিন্তু চলতেই থাকে, তাহলে ফার্স্ট মনে রাখবো কি, যে ট্রানজিশন যে স্টেজ আছে, ট্রানজিশন স্টেজে পৌঁছানোর আগে পর্যন্ত ট্রানজিশন স্টেজে পৌঁছানোর আগে পর্যন্ত উভমুখী হয়।
উভমুখী হয়, কিন্তু একবার প্রোডাক্ট তৈরি শুরু হলে চলতেই থাকে। কি বললাম যে এই যে ট্রানজিশন স্টেজ, এই একটা ট্রানজিশন স্টেজ, এই একটা ট্রানজিশন স্টেজ, দুটো ট্রানজিশন স্টেজ আছে। যেখানে আনস্টেবল, যেখানে সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে করে যাবার পরে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, আবার ওদিকে যেতে পারে। এটাকে আমরা বলছি রিভার্সেবল বিক্রিয়া হয়। কিন্তু ট্রানজিশন স্টেজে পৌঁছানোর পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে আর একমুখে সে প্রোডাক্ট তৈরি করতে শুরু করে। সেকেন্ড পয়েন্ট আমরা দেখব যে ট্রানজিশন স্টেজে এনজাইম কমপ্লেক্স তৈরি হয়। ট্রানজিশন স্টেজে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট যুক্ত হয়। আর প্রোডাক্ট সবসময় কী হবে, প্রোডাক্ট যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্ট সাবস্ট্রেটের যদি নিচে তৈরি হয়, এখানে দেখা যাচ্ছে সাবস্ট্রেট এখানে আছে, এই লাইনে সাবস্ট্রেট আছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে। প্রোডাক্ট যদি সাবস্ট্রেট এর নিচে তৈরি হয়, তাহলে এই ধরনের রিয়াকশান হয় এক্সোথার্মিক, অর্থাৎ তাপ উৎপাদক রিয়াকশান হয়। তাহলে সেটি ইম্পর্টেন্ট খুবই, এক্সোথার্মিক রিয়াকশান হয়। এক্সোথার্মিক রিয়াকশান হয়, অর্থাৎ এটা মনে রাখবো সব সময় যে অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স সবসময় বেশি হবে সাবস্ট্রেটের থেকে, তার থেকে বেশি হবে প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্টের থেকে সাবস্ট্রেট সবসময় বেশি থাকবে এবং সাবস্ট্রেটের থেকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বেশি থাকবে, উঁচুতে থাকবে। কি অনুসারে উঁচুতে থাকবে? পোটেনশিয়াল এনার্জি। নেক্সট আমরা কি দেখব? নেক্সট হচ্ছে আরেকটা, যে প্রোডাক্ট যদি সাবস্ট্রেটের উপরে তৈরি হয়, তাহলে রিয়াকশান কেমন হবে? রিয়াকশানটা কেমন হবে? এটা হবে এন্ডোথার্মিক। আগেরটা ছিল এক্সোথার্মিক, এটা হবে এন্ডোথার্মিক। এবং এক্ষেত্রে কি হবে? এনজাইম সাবস্ট্রেট সবসময় প্রোডাক্ট থেকে বড় হবে এবং প্রোডাক্ট সবসময় সাবস্ট্রেটের থেকে বেশি হবে। আর নেক্সট আমরা শিখব এনজাইম সাবস্ট্রেট রিয়াকশান এর সময় ট্রানজিশন স্টেজে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি দেখা যায়। এই পোটেনশিয়াল এনার্জি দেখা যায়।
এসব গ্রাফে দেখে নিন, গ্রাফে দেখে নিন সেটা। যখন আমরা ট্রানজিশন স্টেজে আসছি এই জায়গাটা, তখন দেখো যে পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি দেখা যায়, এখানেও তাই। তাহলে এখানে গ্রাফটা কী বুঝলাম, গ্রাফটা সাবস্ট্রেট এনজাইমের যে বিক্রিয়াটা হচ্ছে সেখানে একটি অ্যাক্টিভেশন এনার্জি লাগে। অ্যাক্টিভেশন এনার্জি যদি দেখা যাচ্ছে এনজাইম থাকে, এই গ্রাফটা হচ্ছে এনজাইম থাকলে গ্রাফ, এনজাইমের প্রেজেন্সে, আর উপরের গ্রাফটা হচ্ছে এনজাইমের অ্যাবসেন্সে। এনজাইমের অ্যাবসেন্সে দেখা যাচ্ছে গ্রাফটা অনেক উপরে উঠে তারপরে প্রোডাক্ট তৈরির জন্য নেমে গেছে, আর এনজাইমের প্রেজেন্সে দেখা যাচ্ছে অনেক কম উঠতে হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম লাগছে, অর্থাৎ এনজাইম দিলে বিক্রিয়া অনেক ফাস্ট হচ্ছে, প্রোডাক্ট অনেক ফাস্ট তৈরি করা যাচ্ছে। তাহলে এই গেল আমাদের এনজাইমের কিছু বেসিক এবং এনজাইম কীভাবে কাজ করে সেটি। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এনজাইমের বাকি কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকের তোমরা এইটুকু রেডি করে নেবে।